আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন, মেডিসিন অ্যান্ড ইমিউনোহেমাটোলজির ডিরেক্টর ডক্টর স্বপন সারেন। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর সারেন, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। দেখুন, একদিকে আইসিএমআর বলছে যে করোনা রোগীর মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে প্লাজমা থেরাপি কার্যকর নয়। আবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির গবেষণা বলছে যে করোনার মোকাবিলায় অ্যান্টিবডি গঠনের পাশাপাশি সাইটোকাইন স্টর্মকে শান্ত করার ক্ষেত্রে প্লাজমা থেরাপির যথেষ্ট ভূমিকা রয়েছে। এখন এই বিপরীতমুখী দুই পর্যবেক্ষণে অনেকেই বিভ্রান্ত। অনেকে আবার একটু হালকা চালে বলছেন যে এখানেও কি কেন্দ্র রাজ্য সংঘাত শুরু হয়ে গেল? না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে সবকটাই পরীক্ষার পর্যায়ে আছে, কিন্তু প্লাজমা থেরাপি বিভিন্ন রোগ অসুখ বিসুখে প্রয়োগ করা হয়, এখানেও পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং তাতে লাভ হতে পারে এই সম্ভাবনা একটা আছে বলেই বিজ্ঞানীরা মনে করছেন, বলে এটাকে এক প্রয়োগের পর্যায়ে নিয়ে যেতে চেয়েছে। মানে বলছেন এখনো শেষ কথা বলার সময় আসেনি? না। আচ্ছা ডক্টর সারেন, ব্লাড গ্রুপের উপরে কি করোনা সংক্রমণ নির্ভর করে? কয়েকটি গবেষণায় দেখা গেছে যে এই গ্রুপের রক্ত যাদের, তাদের নাকি আক্রান্ত হবার আশঙ্কা বেশি। এটা কি ঠিক? এরকম কোনো সঠিক সিদ্ধান্তে আসা যায়নি এখনো পর্যন্ত যে রক্তের গ্রুপের উপর করোনার ইনফেকশন নির্ভর করে। আচ্ছা, এই যে আমরা শুনছি যে যারা কোমরবিডিটিতে ভুগছেন তাদের আশঙ্কাটা অনেক বেশি এবং যে সমস্ত ফ্যাটাল কেস আমরা দেখছি সেখানেও বেশিরভাগই কোমরবিড পেশেন্ট। এখন এই যারা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনে ভোগেন তাদের ক্ষেত্রে আশঙ্কাটা বেশি কেন? তাদের ক্ষেত্রে আশঙ্কাটা বেশি কারণ তাদের শরীরে রেনিন এনজিওটেনসিনের যে একটা প্রভাব হয়, এই প্রভাবের মাধ্যমে একটা সৃষ্টি হয় যাতে একটা এরা বেশি সংক্রমণ হওয়ার চান্স বেশি আছে এবং তাদের সিরিয়াসনেসটা বেশি হয়। একইভাবে শোনা যাচ্ছে যে যারা ওবেসিটিতে ভুগছেন তাদেরও নাকি আক্রান্ত হবার আশঙ্কা বেশি। হ্যাঁ, এই জন্যই বলছি যে ওবেসিটি এবং যারা লাইফস্টাইল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন এইসবে ভুগছেন তাদের কিন্তু একটু সম্ভাবনা বেশি নয়, তাদের সিভিয়ারিটি বেশি হয়। মানে তারা যদি আক্রান্ত হন তাদের কিন্তু সিভিয়ারিটি বেশি হয়, কিন্তু তারাই যে আক্রান্ত হবেন সেটা কথা নয়। আক্রান্ত হলে তাদের সিভিয়ারিটিটা এবং মরবিডিটিটা বেশি হয়। সেক্ষেত্রে যারা এই সমস্ত রোগে ভুগছেন তাদের আপনি কি পরামর্শ দেবেন? তাদের ক্ষেত্রে পরামর্শ, আপনারা সুনির্দিষ্ট জীবনযাপন করুন, নির্দিষ্ট এক্সারসাইজ, ওয়ার্কআউট, খাবার দাবারে নিয়মানুবর্তিতা পালন করুন। আপনার বাইরে এক্সারসাইজ করার সুযোগ না হলেও আপনার ঘরের মধ্যেও আপনি হাঁটাচলা করুন। যারা এক্সিকিউটিভ লেভেলের অফিসাররা আছেন, যারা চেয়ারে বসে কাজ করেন, তারা অন্তত প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর নিজের চেম্বারে হাঁটাচলা করতে পারেন, যাতে এই ওজন বৃদ্ধি, হাইপারটেনশন এইসবগুলো কমানো যায়। আচ্ছা ডক্টর সারেন, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন যে রক্ত পরীক্ষার মাধ্যমে 15 মিনিটের মধ্যেই কেউ পজিটিভ কিনা সেটা বলে দেওয়া সম্ভব, কিন্তু তা সত্ত্বেও পিসিআর টেস্টকেই মান্যতা দেওয়া হচ্ছে সব জায়গাতে। এটা কেন? মানে তাড়াতাড়ি যদি নির্ণয় হয় সেটা তো ভালো। এর উপরেও স্পেসিফিসিটি, সেন্সিটিভিটির একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনার কত শতাংশ সে পজিটিভ করবে, কত শতাংশ সে নেগেটিভ করবে, এর যে একটা ফ্যাক্টর প্লে করে। এটার ক্ষেত্রে আরটিপিসিআর এর ক্ষেত্রে সেন্সিটিভিটিটা অনেক বেশি এবং কনফার্মেটরি টেস্ট হিসেবেই এখনো পর্যন্ত গণ্য হয়ে আছে। আরটিপিসিআর এর সেন্সিটিভিটি যেহেতু বেশি, সেই জন্য তো আবার অনেকে বলছেন যে এই যে দ্বিতীয়বার করে করোনা আক্রান্ত হওয়ার যে কতগুলো কেস আসছে, সেখানে অনেকে বলছেন যে না, এটা দ্বিতীয়বার নয়, আসলে কিছু ডেড সেল হয়তো ছিল, সেটাকে এই অত্যধিক সেন্সিটিভিটির জন্য আবার আক্রান্ত বলে মনে করা হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার বিশেষ ধারণা নেই, কিন্তু যেটুকু মনে হচ্ছে যে যাদের এই ডেড সেল একটা থেকে থাকে সেটার জন্য আপনার আরটিপিসিআর কিছুটা সেন্সিটিভ কম হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেটরি টেস্ট হিসেবে আরটিপিসিআরকেই ধরা হয়। বেশ। ডক্টর সারেন, রাজ্য স্বাস্থ্য দপ্তর করোনা আক্রান্তদের যক্ষ্মা পরীক্ষা খুব সম্প্রতি বাধ্যতামূলক করেছে। এটা কেন? কোভিড হলে কি যক্ষ্মা অবশ্যম্ভাবী? না, করোনা যেমন একটি শ্বাসজনিত রোগ কিংবা রেসপিরেটরি ইনফেকশন, আমাদের টিবিও একটা রেসপিরেটরি ইনফেকশন। সো
সুতরাং এটার জন্য এটা বেশি হয় সেটা নয়, কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা যারা টিবি নির্ধারণ, কারণ টিবিটা একটা তো মারাত্মক রোগ এবং এর পরিসংখ্যানটা অনেক বেশি, ব্যক্তিটা অনেক বেশি, সুতরাং এটাকে সুযোগে কাজে লাগিয়ে আমরা টিবিটাকেও নির্ধারণ করব এবং তাদের আর্লি ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টে নিয়ে এলে তাদের সুবিধা হবে, এটাই জন্যই করা। কোভিড আবহে রক্তদানে অনেকটা ভাঁটা পড়েছে। পাড়ায় পাড়ায় যেসব রক্তদান শিবির হতো সেগুলো করা যাচ্ছে না। রোগীদের, বিশেষ করে যারা থ্যালাসেমিয়ার মতো রোগে ভুগছেন, তাদের তো রক্ত পাওয়ার ক্ষেত্রে একটা চরম সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা খুব বাস্তব সত্য। মানে আমাদের এই মহামারী আমরা দেখিনি, এই মহামারী একটা ছোঁয়াচে আকার আছে, মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে, সুতরাং রক্তদানে ভাটা পড়েছে। আমরা আগে যেরকম 100টা ডোনার একটা ক্যাম্প করতে পারতাম, আমাদের স্বাস্থ্য দপ্তরের বিধিনিষেধ অনুযায়ী এখন একটা ক্যাম্পে 50 জনের বেশি আমরা নিতে পারি না। সেখানে এখন ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হয়, স্যানিটাইজেশন মেনটেন করতে হয়, সুতরাং আরো সেই জন্য একটা ক্যাম্পে যতটা নেওয়ার কথা, মনে করো কেউ ইচ্ছে করলেও আমরা কিন্তু সেখানে নিতে পারছি না। সুতরাং সেক্ষেত্রে আমরা উদ্যোগী হচ্ছি। এক্ষেত্রে আমাদের আবেদন, যারা সুস্থ, স্ক্রিনিং এ যারা এলিজিবল হবেন তারা ব্লাড দান করুন। ব্লাড একটা মহৎ কর্মকাণ্ড, যাতে অনেক রুগ্ন রোগী এবং যারা রেগুলার রক্ত নিতে হয় তারা প্রাণে বাঁচবে। এখন কেউ যদি কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তিগত যে সমস্ত উদ্যোগে যে রক্তদান শিবিরগুলো হতো, সেরকম কোনো উদ্যোক্তা যদি এখন রক্ত শিবিরের আয়োজন করতে চান, তিনি কি অনুমতি পাবেন? অবশ্যই পাবেন, পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শুধু তাকে যে সরকার কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে, যেমন 50টার অধিক আমরা নিতে পারবো না, সেখানে কোভিড নর্মসের সমস্ত নর্মস মেনটেন করতে হবে, মাস্ক পরে সমস্ত ডোনার এবং যারা অর্গানাইজ থাকবেন তারা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন এবং সুস্থরাই শুধু যাবেন। আচ্ছা ডক্টর সারেন, বর্তমানে আমাদের দেশে দৈনিক সংক্রমণের নিরিখে গত প্রায় 50 দিনেরও বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে, আবার উল্টো দিকে সুস্থতার হার বাড়ছে, মৃত্যু হারও খানিক করে কমছে। আপনি কিভাবে পুরো ছবিটাকে দেখছেন? পুরো ছবিটাকে আমরা একটা সদর্থক বিভাগে দেখতে হবে যে আমরা কিন্তু সুস্থ হচ্ছি, সচেতনতা বেড়েছে, কিন্তু এখনো মানুষকে আরো সচেতন হতে হবে। করোনা এখনই শেষ হয়ে যায়নি, আনলক পর্ব শুরু হয়েছে, লকডাউন বন্ধ হয়েছে, মানুষের জীবন জীবিকার জন্য তাকে বেরোতে হচ্ছে, কিন্তু যে সাধারণ নিয়ম বিধি মানার জন্য সরকার বলেছেন মানুষজনকে সচেতন করছেন, সেটাকে করে রাখতে হবে অন্তত যতক্ষণ না আমার ভ্যাকসিন আসে, যতক্ষণ না আমার ব্যাপ্তি কমে, সিভিয়ারিটি কমে, ততক্ষণ কিন্তু আমাদের নিয়ম বিধি মেনে চলতে হবে। যেহেতু আনলক পর্বে সবকিছু খুলে যাচ্ছে, মেট্রো চলছে কলকাতায়, লোকাল ট্রেন চালাবার একটা কথা হচ্ছে, স্কুল কলেজ খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে, তা অনেকেরই মনের মধ্যে একটা চাপা আশঙ্কা রয়েছে যে হয়তোবা এরপর একটা সেকেন্ড সার্জ আসবে, হয়তো সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। আপনার কি মনে হয়? সেকেন্ড সার্জ আসবে এটা নিয়ে অন্তত আমরা কোনো দ্বিধা নেই, সেকেন্ড সার্জ আসতেই পারে, কারণ এখনো মানুষের মধ্যে অনেক অসচেতনতা আছে। এক্ষেত্রে আমাদের আরো সচেতন হতে হবে। আমরা যারা সচেতন, পাশের মানুষকে সচেতন করতে হবে। আপনি মাস্ক পরেননি কেন, এই কথাটা পাশের মানুষকেই বলতে হবে। এক্ষেত্রে সরকার প্রত্যেকটা মানুষকে তার বিধিনিষেধে আটকে রাখতে পারবে এটা নয়। সুতরাং আমাদের সামগ্রিকভাবে সমস্ত জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে এই সচেতনতার কাজে, তাহলেই কিন্তু আমরা এই ব্যক্তিটাকে কমাতে পারবো। সেকেন্ড সার্জের যে একটা বড় প্রভাব, সেটাকেও কমাবার চেষ্টা করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর সারেন। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন, মেডিসিন অ্যান্ড ইমিউনোহেমাটোলজির ডিরেক্টর ডক্টর স্বপন সারেন। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।